আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। একদিন আগে নিখোঁজ হওয়া শিশুর দেহ উদ্ধার বাড়িরই শৌচালয় থেকে। বিভিন্নভাবে তল্লাশি চালানোর পরেও কিভাবে বাড়ির শৌচালয় থেকে শিশুর দেহ উদ্ধার হলো তা ভাবাচ্ছে তদন্তকারী পুলিশদের। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কটূক্তি করার প্রতিবাদে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার পঞ্চায়েতের উপপ্রধান। উত্তর 24 পরগনার বাসুদেবপুর থানার পলতাপাড়া এলাকায় 32 বছরের যুবতীকে গণধর্ষণের অভিযোগ তুলে নিয়ে গিয়ে গ্যারেজের মধ্যে গণধর্ষণ করা হয় বলে খবর। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে জনসংযোগ যাত্রা করছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পানীয় জল নিয়ে ক্ষোভ রবীন্দ্রনগর দয়াময়ী কলোনি এলাকায়। আসছি বিস্তারিত খবরে। নিখোঁজ বলাগড়ের গুপ্তিপাড়ার বাদাগাছির 5 বছরের স্বর্ণাভর সন্ধানে পুলিশ চিরুনি তল্লাশি চালায় ড্রোনের মাধ্যমে। এদিন নিখোঁজ ওই শিশুর অচেতন দেহ উদ্ধার হয় তারই বাড়ির শৌচালয় থেকে। শিশুটিকে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দাদু, ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ হওয়া 5 বছরের শিশু স্বর্ণাভর সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তল্লাশি চালালেও শেষ পর্যন্ত বাড়ির মধ্যেই তার দেহ মেলে। একদিন আগেই বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পুলিশ অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করে। ড্রোন নিয়ে আসা হয় স্নিপার ডগ, তাতেও পাওয়া যায়নি সেই ছোট্ট শিশুটিকে। অবশেষে এদিন সকালে বাড়ির সামনের একটি শৌচাগার থেকে উদ্ধার হয় শিশুর দেহ। সর্বপ্রথম শিশুটির ঠাকুমা দেখতে পান শিশুর দেহ। খুন সন্দেহে আটক ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমা। পুলিশ সূত্রে খবর, একদিন আগে নিখোঁজ হওয়ার পরে সব জায়গায় খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি শিশুটিকে। এদিন সকালে হঠাৎই শিশুটির দেহ কিভাবে ওই শৌচাগারে এলো এ নিয়ে তদন্ত চালাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের তদন্তকারী দল। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে পরিবারের পক্ষ থেকে শুনবো। জমি জায়গা সম্পত্তি নিয়ে কোনো গন্ডগোল কোনোদিন হয়? এগুলোই ঝগড়া লাগে, রোজ অশান্তি হবে। আপনাকে খুব খারাপ কথা বলতে শুনো, আমাকে বাজে বাজে ভাষা কিস্তি মারে, আমার মা বাবা দিলে কিস্তি মারে, আমাকে মিথ্যে বদনাম দেয়। আমি আশেপাশে ঘুরে দেখি, জিজ্ঞাসা করে দেখেন, আমি কারোর সাথে ঝগড়া করতে যাই না। আমি ফোন পাইনি, আর সবই আমি বাড়িতে আমাদের বাবা এসে কাছ থেকে হাজবেন্ড এসে বলছে বাড়িতে আমাদের খবর দিলে এসে কোন খবর পাবো বলো, আমি তো না জানি কিছু ফোন করেনি। বলছি হ্যাঁ কিরে দেখিনি ফোন আমি এবার তো বললাম, বলছে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি কি বলছো? আমার সাথে সাথে বাড়িতে ফোন করলাম, মা কি হয়েছে? বলছে এমন এমন হয়েছে। যে আমি আসলাম তখন আমার দিদিকে বললাম, দিদি রে আমার এমন সন্দেহ হয়, তো যা তো শ্বশুর আর তো শাশুড়িকে ওদেরকে একটু বলতে বল, পুলিশকে বল, সব শুনে যে সন্দেহ হয়, কথাটা বললাম। অন্যদিকে গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনুন। কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল, একটা বাচ্চা আছে স্বর্ণব সাহা, উনি মিসিং ছিলেন, বাইক থেকে মিসিং ছিলেন। তো যখনই আমাদের কাছে ইনফরমেশনটা এসে আমরা সঙ্গে সঙ্গে কেসটা করা হয়, এফআইআর এর ভিত্তিতে আমাদের কেস করা হয় প্রপার সেকশন 137(2)
ইয়েতে 143 BNS এর ইয়েতে করা হয়, কেসটা করা হয়। কেস করার সঙ্গে সঙ্গে যা যা প্রক্রিয়া ছিল আমরা শুরু করে দিয়েছিলাম। আমাদের পুলিশের অনেক বড় টিম আমাদের নিয়ে আমাদের পুরা এরিয়াতে পুরা সার্চ অপারেশন চলছিল। ওখানে স্টেশন ট্রেন ওটা ছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি, আমরা লোকাল কেবল চ্যানেলে দেওয়া হয়েছে। এবার তারপর যা যা প্রোটোকল যেটা ছিল, ঘাটেও আমাদের দেখা হয়েছে, মেসেজ এদিক ওদিকে সব জায়গায় করা হয়েছে। ওটা ছাড়া আমরা বেসিক্যালি আমরা এরিয়াটা ভীষণ কনজেস্টেড এরিয়াতে আশেপাশে যেটা ছিল ওখানে আমরা ড্রোন দিয়ে সব জায়গায় সার্চ করা হয়েছিল। তারপর আমাদের স্নিফার ডগ এনেও তাকে আমরা যদি কিছু ক্লু পাই কোথায় চলে গেছে বা ইয়ে হয়েছে, তো তখন আমরা কোনো কিছু আমরা ক্লু পাইনি। হাওয়ার আমাদের পুলিশ প্রেজেন্স ছিল। আর সকালে আজকে বেসিক্যালি মর্মান্তিক ঘটনাতে খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিক্যালি বডি পাওয়া যায়। বডিকে আমরা বেসিক্যালি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে ভিডিওগ্রাফি দিয়ে আমাদের পোস্টমর্টম করার জন্য আমরা পাঠানো হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ডাম্পিং গ্রাউন্ড সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প ঘিরে অশান্তি, কাজে বাধা। নদিয়ার কল্যাণী 8 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ার এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়। গত কয়েকদিন ধরে কল্যাণী 8 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প ঘিরে অশান্তির সৃষ্টি হয়েছে। কাজে বাধা দেন স্থানীয়রা। এমনকি বিজেপি বিধায়ক অম্বিকা রায় ওই কাজ বন্ধ করার জন্য কোর্টে স্টে অর্ডার আছে বলে দাবি করতে থাকেন। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পর্যন্ত চলে। পাল্টা পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার সেলও ফাটায়। ঘটনায় বিধায়ক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে আন্দোলনকারীরা কি বলছেন শুনুন। আজকে আমরা কল্যাণীবাসী এখানে জড়ো হয়েছি। আমাদের দীর্ঘদিনের একটা আবেদন ছিল পৌরসভার কাছে, কল্যাণীর পাশেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটা বিরাট ডাস্টবিন তৈরি করা হয়েছে, ডাম্পিং গ্রাউন্ড। যে দীর্ঘদিন পর সেই কাজটা শুরু হতে চলেছে। কল্যাণী শহর থেকে কাছেই কাছারিপাড়াতে ওখানে একটা জায়গা রাজ্য সরকার আমাদেরকে দিয়েছেন। সেখানে এই জৈব অজৈব বাড়ির যে পদার্থগুলো রয়েছে ওখানে নিয়ে ফেলা হবে। কিন্তু এই ভালো একটা কাজ দীর্ঘদিন পরে হতেই যাচ্ছে, কিন্তু বর্তমান বিজেপির বিধায়ক শ্রী অম্বিকা রায় মহাশয় এই কাজটাতে বাধা দিচ্ছেন। তিনি নানাভাবে এই কর্মটাকে বন্ধ করার চেষ্টা করছেন। তিনি আশপাশ থেকে সমাজের যে বাজে লোক আছে, বাজে মানসিকতার লোক আছে, তাদেরকে একত্রিত করে তাদেরকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে গিয়ে এই প্রজেক্টটা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা কল্যাণীবাসী যারা আছি ইতিমধ্যে আমরা অনেকেই জানতে পেরেছি যে ওখানে কোনো ড্যাম্পিং গ্রাউন্ড হচ্ছে না। ওখানে যেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। ওখানে যে জৈব পদার্থগুলো থাকবে সেগুলোকে রিসাইকেল করে জৈব সার তৈরি করা হবে। সেইগুলো চাষের জমিতে ব্যবহার করা যাবে বা নার্সারিতে ব্যবহার করা যাবে। অজৈব পদার্থ যেইগুলো রয়েছে সেইগুলো ওখান থেকে সেপারেট করে আলাদা জায়গায় সরিয়ে ফেলা হবে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ নদিয়া। দেশের বিভিন্ন স্টেশনগুলি আধুনিকীকরণ করার লক্ষ্যে রেলের জায়গা অধিগ্রহণ করে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে উচ্ছেদ অভিযান চলছে। তেমনি এদিন শেওড়াফুলিতে রাতের অন্ধকারে নির্দিষ্ট বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে যাওয়ার পরে রেলের জায়গায় থাকা দোকানগুলি ভেঙে ফেলে রেল প্রশাসন। রাতের অন্ধকারে রেলের উন্নয়নের স্বার্থে ভেঙে দেওয়া হলো শেওড়াফুলি স্টেশন লাগোয়া কিছু অস্থায়ী দোকান। ভারতীয় রেলের অন্যতম প্রকল্প অমৃত মহোৎসব চলছে দেশব্যাপী। রেল স্টেশন আধুনিকীকরণ করার কাজ চলছে দেশের কিছু অন্যতম স্টেশনগুলিতে। সেই কাজ বাস্তবায়নের জন্য চলছে রেলের তরফ থেকে হকার উচ্ছেদ। হুগলি জেলার শেওড়াফুলি জংশন স্টেশনকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয় এবং আধুনিকীকরণের কাজও শুরু হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিছু অস্থায়ী দোকানগুলি। ফলে প্রকল্পের কাজ কিছুটা থমকে যায়। ভারতীয় রেলের তরফ থেকে এই হকারদের উঠে যেতে বলা হয়, কিন্তু তাদের বিকল্প অন্য কোনো রোজগারের পথ না থাকায় তারা রেলের তরফ থেকে পুনর্বাসনের দাবি করে এবং তারা বিভিন্ন রেল আধিকারিকের কাছে গিয়ে আবেদনও করেন। রেল প্রকল্পের কাজ ও রেলের উন্নয়নের স্বার্থে রেল কর্তৃপক্ষ হকারদের এই পুনর্বাসনের বিষয়টি সেইভাবে তাদের কাছে গুরুত্ব পায় না। ফলে তাদের বিভিন্ন সময় দিন ধার্য করে নোটিশ দেওয়া হয় যাতে তারা তাদের দোকান অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে। সেই সময়সীমার শেষ দিন ছিল 23শে নভেম্বর 2024। এই দিন
রাতে রেলের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় শেওড়া পুলিশ স্টেশন চত্বরে এবং রাতের অন্ধকারে রেল প্রকল্পের আওতায় যে অস্থায়ী দোকানগুলি ছিল তা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। চোখের সামনে দীর্ঘদিন রুটি রুজি সংস্থানটি ভেঙে যেতে দেখে রেল আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দেয় এবং চলে স্লোগান। এখন মূল বিষয় হলো রেলের উন্নয়নের স্বার্থে যে মানুষগুলির অন্য সংস্থানের জায়গাটি বন্ধ হয়ে গেল তাদের পাশে কি দাঁড়াবে ভারতীয় রেল, দাঁড়াবে কি রাজ্য সরকার? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমরা সকাল থেকে যেভাবে আন্দোলন করেছি আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে, ওই জন্য হাতে চুরি পরে চোরের মতন রাত্রিরে সবকটা দোকানকে ভাঙচুর করেছে অখাদ্য এখানকার প্রশাসন। যদি প্রশাসনের যদি একটু থাকতো আমাদের সঙ্গে আলোচনা করতো। এখানকার বড় বাবু আমরা গেছিলাম কথা বলতে, তারা কথা বলিনি। আমাদের এই হকার বাইরে পেটে লাত মেরেছে, আমরাও কালকে বুঝিয়ে দেবো। আজকে এত পুলিশ প্রশাসন আছে, আজকে এত আরপিএফ আছে। 500 দোকান, এই 500 দোকানের কম করে তাদের 5টা ছেলে মেয়ে মা দিয়ে মা বউ সব মিলিয়ে 5 জন করে তাদের ক্যান্ডিডেট। 500 জনের 5 জন করলে কত হয়? তাদের পেটে লাত মেরেছে এই পুলিশ প্রশাসন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পুর নিগমে কাজ দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে চন্দননগরের তৃণমূলের প্রাক্তন জয় হিন্দ বাহিনীর সভাপতি সুভাষ রায় গ্রেপ্তার। আইনের উপর ভরসা রেখে অভিযোগ অস্বীকার অভিযুক্তের। চন্দননগরের তৃণমূলের প্রাক্তন জয় হিন্দ বাহিনীর সভাপতি সুভাষ রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলো। বছর দুয়েক আগে ভদ্রেশ্বর থানায় তার বিরুদ্ধে প্রেমের প্রতারণা করে সহবাসের অভিযোগ করেছিলেন এই জেলারই অন্য এক মহিলা। সোমবার চুচুড়া মহিলা থানায় সুভাষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বছর 24-এর এক বিবাহিতা মহিলা। মহিলার অভিযোগ, গত 26শে সেপ্টেম্বর পূর্ব পরিচিত সুভাষ তাকে চন্দননগর পৌর নিগমে কাজ দেওয়ার নাম করে বাইকে চাপিয়ে নিয়ে যায় একটি হোটেলে। সেখানেই তাকে ধর্ষণ করে। বাইরে কাউকে বললে তার 2 বছরের শিশু সন্তানকে মেরে দেওয়ার অভিযোগও ওঠে। মহিলার দাবি, তার স্বামী তখন বাইরে কাজে ছিলেন। গত 8ই অক্টোবর স্বামী ফিরতেই ঘটনার কথা জানান। এরপর পরিজনদের সঙ্গে আলোচনায় বেশ কিছুটা সময় চলে যায়। অবশেষে আইনের দ্বারস্থ হন মহিলা। অন্যদিকে সুভাষ অবশ্য ধর্ষণের অভিযোগ মানেননি। এই ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কটূক্তি করার অভিযোগ জানাতে গিয়ে হাওড়ার জগৎবল্লভপুর থানায় হেনস্থার শিকার পঞ্চায়েত উপপ্রধান। অভিযোগে উত্তপ্ত হয়ে পড়ে ওই এলাকা। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কটূক্তি করার প্রতিবাদে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হলেন পঞ্চায়েতের উপপ্রধান। জনপ্রতিনিধির সরাসরি অভিযোগ, জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওসি সুরজিৎ সরকারের বিরুদ্ধে। জনপ্রতিনিধিকে খারাপ ভাষায় গালিগালাজ ও ধাক্কা দেওয়ারও অভিযোগ ওসির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জগৎবল্লভপুর থানায় উত্তেজনা। তৃণমূল কর্মী সমর্থকরা থানার বাইরে ধর্নায় বসে পড়েন। দুই পক্ষের মধ্যে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। আগে অন্যায় দেখবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন পুলিশিকর ভাষায় গালাগালি পাচ্ছিলেন এবং দিদিকে নিয়ে দলকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছিলেন একজন ব্যক্তি। তাকে আমাদের গ্রামবাসী সবাই মিলে ঘুরে যখন অভিযোগ করে যে কেন এসব করছেন, আমি তাকে বলি দিবার দরকার নেই, প্রশাসনের হাতে তুলে দিন বলে উনি প্রশাসনের কাছে ওনাকে সবাই নিজে নিজে এসে প্রশাসনের কাছে আসেন এবং আমি বলি যদি তোমার কিছু অভিযোগ থাকে প্রশাসনকে বলবেন। এবং গ্রামবাসীকে বললাম যদি তোমার কিছু অভিযোগ থাকে প্রশাসনকে বলবেন। তারপর ওসিকে বললেন ওসি সাহেব আপনি ব্যাপারটা দেখুন কি করলে হয়। উল্টে ওসি সাহেব নিজের চেম্বারে ঢুকিয়ে 4-5 জনকে 4-5টা মেম্বার তাদের ঢুকিয়ে উল্টো কথা, এই টেবিলে যা বলবো আমার কথা শুনতে হবে, আমি শেষ কথা বলে মা মাসি তুলে গালাগালি দিয়ে মা মাসির সমস্ত জনপ্রতিনিধি যারা গিয়েছিল মা মাসি তুলে গালাগালি পেরে তাদের মারতে মারতে বার করে দিয়েছে, ঠেলতে ঠেলতে। একটা অশালীন চিন্তাভাবনা। এবং জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম আমাদের জগৎবল্লভপুরের ওসি সাহেব কয়েকদিন যাবতই এরকম ঘটনা ঘটিয়ে চলেছেন। আমরাও সেটা দলকে জানিয়েছি, আজকেও একই রকমভাবে আমরা দলকে জানিয়েছি। আমাদের 4টে পঞ্চায়েতের মেম্বার নির্বাচিত জনপ্রতিনিধি তারা ওসির কাছে গেছেন। ওসি বলছে এটা আমার ক্যাম্পাস, আমি তোমাদের কাছে বাইরে বার করে দেবো। মানুষ সাধারণ কথা বলার জায়গা এখানে নেই। কেন, কিসের জন্য, কীরকম ওনার ঔদ্ধত্য জগৎবল্লভপুর মানুষ বুঝতে পারছেন। তো আমরা আশা করছি, আমরা দলকে জানিয়েছি। আমার মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপপ্রধান সাহেব নিজে ফোন করেছেন, বলেছেন উনি ব্যাপারটা দেখছেন। এবং আমরা দলকেও জানিয়েছি। আমাদের এই সময়টুকু তো দলকে দিতেই হয়, তো আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে আগামী দিন চলবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। উত্তর 24 পরগনার বাসুদেবপুর থানার পলতাপাড়া এলাকায় 32 বছরের যুবতীকে গণধর্ষণের অভিযোগ তুলে নিয়ে গিয়ে গ্যারেজের মধ্যে গণধর্ষণ করা হয় বলে খবর।
2026-এর বিধানসভা নির্বাচনকে পাখিচোখ করে জনসংযোগ যাত্রা করছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পানীয় জল নিয়ে ক্ষোভ রবীন্দ্রনগর দয়াময়ী কলোনি এলাকায়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। দুর্গাপুর ডিভিসি মোড়ের ওভারব্রিজের নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ট্রেলার ধাক্কা মারে গার্ডরেলে। ঘটনায় ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। দুর্গাপুরের ডিভিসি মোড়ের ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মাল ভর্তি ট্রেলার ধাক্কা মারে গার্ডওয়ালে। ঘটনায় ঝুলন্ত অবস্থায় ট্রেলারের কেবিন। শনিবার রাতে মাল বোঝাই ট্রেলারটি ওভারব্রিজের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই ওই ট্রেলারের কেবিন ঝুলে পড়ে 19 নম্বর জাতীয় সড়কের ওপর। দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সড়কের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় গাড়ির ড্রাইভারকে উদ্ধার করে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। রাত 11:30টার সময় আমাদের এনএইচআই থেকে মেসেজ আসে যে আমরা এরকম একটা ডিভিসিতে গাড়ি এরকম দুর্ঘটনার কবলে পড়েছে এবং আমরা ইমিডিয়েট স্পটে আসি। তো তারপর দেখি যে এই মাল বোঝাই ট্রেলার অলরেডি আমাদের আরসিসি যে ওয়াল আছে সেটা ভেঙে
তার কেবিনটা একদম ঝুঁকে পড়ে আছে, খুব সিরিয়াস অবস্থায় ঝুলছে। বলছি যে এরকম দুর্ঘটনা কি খুব রেয়ার? হ্যাঁ, এরকম দুর্ঘটনা সত্যিই খুব রেয়ার। এখন কি ব্যবস্থা নিচ্ছেন? ড্রাইভার ছিল এবং তাকে হসপিটালাইজ করা হয়েছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া পুরসভার ভিতর দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে চলত জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ জুয়ার আসরে হানা দিয়ে নগদ 36,000 টাকা সহ 13 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুরসভার ভিতরের এই ঘটনায় উঠছে প্রশ্ন নিরাপত্তা নিয়ে। হাওড়া পুরসভার মধ্যে জুয়ার আসর, হাওড়া থানার অভিযানে গ্রেপ্তার 13 জন, বাজেয়াপ্ত 36,000 টাকা। পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর বহিরাগতরা কিভাবে প্রবেশ করছে তা খতিয়ে দেখছে পুরসভা। হাওড়া পুরসভার মধ্যে চলছিল জুয়ার আসর। পুরসভার পিছনের দিকে রয়েছে সাফাই কর্মীদের কোয়ার্টার, সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ অভিযান চালায়। সেখানে হাতে নাতে গ্রেপ্তার করা হয় 13 জনকে, বাজেয়াপ্ত করা হয় 36,000 টাকা। কিন্তু পুরসভার নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কিভাবে চলছিল জুয়ার আসর? পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে বহিরাগতরা জুয়া খেলতে ভিতরে আসতো তা নিয়ে উঠছে প্রশ্ন। এক কর্মী জানান, রাতের বেলা গেট খোলা রেখেই নিরাপত্তা কর্মীরা ঘুমিয়ে পড়েন। কোনো বড় ঘটনা ঘটলে কে তার দায় নেবে, তেমনও উঠছে প্রশ্ন। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, পুরসভা বন্ধ হওয়ার পর কিভাবে বহিরাগতরা প্রবেশ করছে খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যে গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। वो तो गेट वाला का चाहिए ना। गेट में रात में ड्यूटी नहीं करता है, नाइट ड्यूटी नहीं करता है। 12 बजता है, 12:30 बजता है, 1 बजे सो जाता है। वो अगर वो ड्यूटी अगर ठीक से करेगा तो बाहर वाला तो अंदर आएगा नहीं। क्या सर? हाँ, तो वही गेट वाला फॉल्ट है जो सिक्योरिटी गार्ड है। हाँ, उसी को तो कॉर्पोरेशन के अंदर में तो मान लें कि जो हम लोग अंदर में रहते हैं तो हम लोग आ सकते हैं, लेकिन बाहर में काहे आएगा? तो सिक्योरिटी का दोष न है। দেখুন, আমরা আজকে জানতে পেরেছি এটা যে আমাদের কালকে সন্ধ্যার পরে, মানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে এরকম একটা কিছু বেআইনি কাজ চলছিল, যেটা ওখানে আমাদের পুলিশ থেকে গিয়ে সেটাকে থামানো হয়, বন্ধ করা হয় এবং এবার 13 জন যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি, তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখা দরকার। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে, তাহলে তাকে আমরা সাসপেন্ড করবো এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যার ঘর থেকে উদ্ধার হয়ে সে তো কর্পোরেশনের স্টাফ নয়, তাহলে তাকে সে কিভাবে থাকছে এখানে বেআইনি ভাবে? না, এইটাই আমি বলছি আপনাকে যে এটা আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে আছে রাত্রে, আমরা তাদের থেকে এটা একটা এক্সপ্লানেশন চাইবো যে কিভাবে এতজন লোক ঢুকেছে বা তার ওই ঘরেই বা কিভাবে গেল, চাবি কি করে খুললো। তো এটা আমরা একটা এক্সপ্লানেশন চাইছি। স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন না পেলে তাদেরকে আমরা শোকজ করা হবে, যা নিয়ম অনুযায়ী যা স্টেপস নেওয়া। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়া থেকে মগরা আসার পথে খড়নান পূর্বপাড়া জিটি রোডের উপর পথ দুর্ঘটনায় আহত 2। অনলাইন ডেলিভারি দেওয়া ছোট ম্যাটাডোরের সঙ্গে একটি 4 চাকার সংঘর্ষে এই দুর্ঘটনা। পান্ডুয়ার দিক থেকে মগরার দিকে আসছিল একটি ডেলিভারি কোম্পানির ছোট ম্যাটাডোর ভ্যান এবং মগরার দিক থেকে পান্ডুয়ার দিকে যাচ্ছিল একটি 4 চাকার প্রাইভেট গাড়ি। খন্নান পূর্বপাড়া প্রাথমিক স্কুলের সামনে জিটি রোডের ওপর আনুমানিক রাত 8:20 নাগাদ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে 2 জন গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওই জখম 2 যুবককে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনের অবস্থা গুরুতর হওয়াতে তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা সম্পর্কে আহত যুবক এবং স্থানীয়রা কি বলছেন শুনবো। এটা হট করে চলে আসলো। তোমরা কোথায় যাচ্ছিলে? মগরার দিকে। কি গাড়ি ছিল তোমাদের? ছোট হাতিয়া। দিয়ে অনলাইনের গাড়ি, ওইটা অনলাইন যে ডেলিভারি হয় সেই গাড়ি, তাই তো? দিয়ে একটা চলে আসলো মাঝখানে হট করে, মারুতি ভ্যান। দিয়ে
এই সামনাসামনি কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? না, মোটামুটি। আসলে আমরা কাজ থেকে বাড়ি আসছিলাম, বাড়ির মগড়ার দিকে যাচ্ছিলাম, আমরা পান্ডুয়া থেকে মগড়ার দিকে যাচ্ছিলাম। তো তখনই আপনার একটা উনি জোরে গাড়ি চালাচ্ছিলেন, তো ভুলবশত এবার চলে গেছে এবার গাড়ি ঘুরে দিচ্ছে, এখন অ্যাক্সিডেন্ট হয়ে এবার ওনারও রোম অবস্থা, আমার মাথায় লেগেছে কিছুটা, এখন কিছুটা রেফার করেছে। আপনাদের কিসের গাড়ি ছিল? আমাদের অনলাইন গাড়ি ছিল। অনলাইন মানে যে ডেলিভারি হয়, অনলাইন ডেলিভারি গাড়ি ছিল। মানে কি ডেলিভারি সব কমপ্লিট করে বাড়ি ফিরছিলেন নাকি? কমপ্লিট হয়ে গেছিল, বাড়ি ফিরছিলাম। কি গাড়ি ছিল আপনাদের? আমাদের বড় গাড়ি ছিল, আপনার ছোটো হাতি। ছোটো হাতি গাড়িগুলো। আর কোন গাড়ির সঙ্গে হয়েছে? এটা সাদা রঙের গাড়ি, 4 চাকা গাড়ি। ওই গাড়িটা কি এসে আপনাদের মেরেছে না আপনারা কোনো ব্যালেন্স দিয়ে গেছে? আমাদেরই লেগেছে। এখানে কেউ মারা যায়নি বা মারা যাওয়ার মতো পজিশনও নেই। ওই আপনার এই ভ্যানটার ড্রাইভারটার মাথা ফেটে গেছে, আর ওই গাড়িটা যেটা ছিল ওই গাড়িটা ওকে একটা আহত হয়েছে, সেরকম খুবই পজিশন নেই। ফের রাজ্যে গণধর্ষণের মতন ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নির্যাতিতা। উত্তর 24 পরগনার বাসুদেবপুর থানার পলতাপাড়ার ঘটনায় নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আবারও গণধর্ষণের ঘটনা ঘটল উত্তর 24 পরগনার বাসুদেবপুর থানার অন্তর্গত পলতাপাড়া এলাকায়। বছর 32-এর এক তরুণীকে 4 জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। পলতাপাড়া এলাকার একটি গ্যারেজে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাসুদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে। নির্যাতিতা তরুণী বিয়ে বাড়িতে কাজ করত বলে জানা গিয়েছে। সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে এই গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। গণধর্ষণের পাশাপাশি নির্যাতিতার গায়ে সিগারেট ও বিড়ির ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ। নির্যাতিতা ওই তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু ওই গাঙ্গুলি পরে এক বাড়িতে দুইজনে কাজ করতে করতে খাওয়া পরে থাকতাম, 24 ঘন্টা থাকা তো, তারপরে কাজ ছেড়ে দিয়ে ওই দিকে সেদিকে কাজ খুলে বেড়ায়, এবারে সে বাড়ি। তারপরে যে কি ঘটেছে ওইসব তো বুঝে না বাবা। কখন খবর পেলাম? হ্যাঁ, কখন খবর পেলাম? আমি কালকে কটার সময়, ও আমি ঘুমিয়েছিলাম, তখন আমাকে ডাকলো, আমার তখন বৌমা বউ ডাকলো, বউর কাছে ফোন করেছিল। হ্যাঁ, ফোন করেছিল যে মা রুমা কানতে যাবে, রুমা এরকম অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে। কি হয়েছে? নাতির সঙ্গে অসভ্য ব্যবহার করেছে কেউ? নাতি, আমি তো ঘরে ছিলাম বাবা, ওইখানে কি ঘটেছে তো ওরা জানে, আর নাতি জানে। পুলিশ এসেছিল তো? হ্যাঁ, কি শুনলেন? পুলিশ এসেছিল বাড়িতে? না, ওই বাসুদেব থানার থেকে ফোন করেছিল মনে হয়, ফোন করেছিল, তারপরে আমরা আমাদের নিয়ে গেছে। আমি ঘুমিয়েছিলাম তো, তারপর জিজ্ঞাসা করলো। তা ওখান থেকে কে ফোন করেছিল বউকে, তারপর আমাদের বলে স্যার আমি যাবো কি করে, এত মানে তখন ভোর হয়নি, রাত্রি ছিল, তখন ওরা এসে নিয়ে গেছে আমাকে। জিজ্ঞাসা করলো আপনাকে থানায়? হ্যাঁ, থানায় কি জিজ্ঞাসা করলো? ওই থানায় এসব জিজ্ঞেস করেছে, ও কি করতো না করতো। আমি বললাম আমার ছেলেটা তো পাগল, ওই তো পাগল শুয়ে আছে, আমরা দুজনে কাজ করতাম, এইসব বললাম আর কি। তারপরে 24 ঘন্টা দিন যায়, 24 ঘন্টা লোকে বেরিয়ে কাজ করলে খাটাই বলে ও কাজ ছেড়ে দিল, আর আমি এখন যাচ্ছিলাম, আমাকে ডাকি। নাতনি? হ্যাঁ, কোথায় গেছিল? ভোরবেলায়? ও তো দিনের বেলায় বেরিয়েছে, সন্ধ্যার আগেই তো বেরিয়েছে। ও কাজ খোঁজে আজকে, কি বলতো, এবারে সেবারে কাজ করে, বিয়ের কাজও করে, এটা সেটা করে। তারপরে আমি তো ঘরে থাকি, আমি এক জায়গায় কাজ করতাম, আমার শরীর ভালো না, ওরা ফোন করে যাই না, নাতিও যায় না। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব এখন বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে জনসংযোগ যাত্রা করছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পানীয় জল নিয়ে ক্ষোভ রবীন্দ্রনগর দয়াময়ী কলোনি এলাকায়। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি,
সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে পার্কে বসে গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় কোনো অজ্ঞাত কারণে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হলো ইছাপুর আনন্দমঠের বাসিন্দা কৃষাণু চ্যাটার্জির। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হলো ইছাপুর আনন্দমঠের 32 বছর বয়সী যুবক কৃষাণু চ্যাটার্জির। এ বিষয়ে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী এদিন রাত্রেবেলায় কয়েকজন বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিলেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পার্কে। সেখানে কয়েকজন মিলে গল্প করছিলেন কৃষাণু চ্যাটার্জি। সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারেই মৃত্যু হয় কৃষাণুর, এমনই অভিযোগ পরিবারের। এছাড়াও অন্য দুই বন্ধু ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বাড়ি থেকে ভালো মানুষ বেরালো দুপুরে খেয়ে 3:30 পৌনে 3 আমার সাথে পৌনে 4টার সময়ও কথা হয়েছে। আমি 10:30 থেকে পৌনে 11টা অব্দি ফোন করছি, তার মধ্যে দুবার ফোনটা রিসিভ করছে। একবার হ্যালো বললো, কেটে দিল, আর একটা ওদের নিজেদের মধ্যে কথা বলছে। তখন কি ওরা মেরে ফেলেছে না মারছে আমি কিচ্ছু জানি না। তখন হ্যালো বলে ওদের নিজেদের মধ্যে বলছে এটা কোন জায়গা, হিন্দিতে বলছে। আমার সাথে আর কথা নেই। আমার মেয়েটার জন্মদিন বুধবারে, আমার মেয়েটা অনাথ হয়ে। আরে কালকে হঠাৎ ফোন এলো, আমার দিদি ফোন করলো যে ভাই নেই। এবার আমরা ভাবলাম যে হঠাৎ কি হলো, ইয়াং তরতাজা ছেলে হঠাৎ চলে গেল। তারপর আমরা ডিরেক্টলি হসপিটালে এলাম, আমাদের ফ্যাক্টরি হসপিটালে আমরা ডিরেক্টলি এলাম। এসে দেখি ও ডেড বডি পড়ে রয়েছে। ওর ডেড বডিটা আমাদের পার্কের 4-5 জন ডিএসসি, একজন কর্নেল সবাই মিলে নিয়ে এসছে। কারণ জানতে তারপর পুলিশ এলো, পুলিশ এসে কারণ বলছে। কারণ এটাই আমরা বুঝলাম যে ওর একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল পার্কে, 3 বছর বয়স না 4 বছর বয়স মেয়েটার। ওরা সব পার্কে গেছিলো জন্মদিনে, ইনভিটেশন ছিল ওদের, পার্কে গেছিলো। এবার জন্মদিনে পার্টি করে খাওয়া দাওয়া করে ওরা 7-8 জন মিলে বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা ফাড্ডা মারছিল বাইরে। এবার পার্কের ডিএসসি, ওর যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ডিএসসি রেড করেছে হঠাৎ করে। ডিএসসি রেড করেছে, এবার রেড করতে এসে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে মেরেছে।
উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আন্তরিক পরিবারের 6ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান অঙ্গীকারের শিবির। সমাজে সারা বছর ধরে নানান সামাজিক কাজকর্মে লিপ্ত থাকেন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আন্তরিক পরিবার। সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। এদিন আন্তরিক পরিবারের 6ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে হুগলির ব্যান্ডেলমোড় রামকৃষ্ণ সংঘ প্রাঙ্গণে হয়ে গেল বর্ষপূর্তি অনুষ্ঠান। 6ষ্ঠ বর্ষপূর্তির এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন চুঁচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘের রানীমা। সঙ্গে ছিলেন ছোট ছোট খুদে কন্যারা। তাদের সমবেত সঙ্গীত অনুষ্ঠানে আরো মাধুর্য গুরুগম্ভীর পরিবেশের সৃষ্টি করে। এরপর একে একে বহু বিশিষ্টজনেরা এই বর্ষপূর্তি এবং স্বেচ্ছায় রক্তদান শিবির ও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার শিবিরে উপস্থিত হয়েছিলেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে আন্তরিক পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আন্তরিক পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আজ আমাদের 6ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি, যেখানে আমাদের 50 মতন রক্তদাতা রক্তদান করেছে এবং তার সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আমরা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ আমরা করেছি। সেখানে 15 জন অঙ্গীকারবদ্ধ হয়েছেন চক্ষুদান করার জন্য। তার সাথে সাথে আমাদের গুণীজনদের যেমন সম্বর্ধনা আমরা প্রতি বছর রাখি, সেভাবেই রেখেছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। লোকসভা নির্বাচনে হুগলি গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া সহ নানান দিক খতিয়ে দেখার লক্ষ্যে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শুরু করেছেন জনসংযোগ কর্মসূচি। এদিন তিনি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কোদালিয়া 1 নম্বর রবীন্দ্রনগর কালীতলা এলাকায় জনসংযোগ সারেন। 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে ঘর গুজাচ্ছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বেশ কয়েকদিন ধরে তার বিধানসভা এলাকায় গত লোকসভা ভোটে যেখানে কম ভোট পেয়েছে তৃণমূল বা পিছিয়ে আছে সেই সমস্ত এলাকায় জনসংযোগ করছেন, মানুষের অভাব অভিযোগ শুনছেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে। এদিন তিনি কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগর কালীতলা 160 নম্বর বুথের দয়াময়ী কলোনি এলাকায় জনসংযোগ সারলেন, মানুষের অভাব অভিযোগ শুনলেন এবং সেই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করলেন। যেগুলি তৎক্ষণাৎ করে দেওয়া সম্ভব হবে সেগুলি করে দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন এবং যা সময় সাপেক্ষ তা কয়েক মাসের মধ্যে হবে এমনই আশ্বাস দিলেন বিধায়ক। কি বলছেন স্থানীয় বাসিন্দারা বিধায়ককে অভিযোগ করে শুনুন। আপনি বার্ধক্য ভাতা পান? মানে বাড়িতে কেউ লক্ষ্মী ভান্ডার পায়? বাড়িতে লক্ষ্মী ভান্ডার পায়, অনেকে পায়, অনেকে পায়। আমি যে বয়স্ক মানুষ, একটা ভাতা পাওয়া লাগে তা আমি পাই। তুমি ফর্ম ফিল আপ করেছো? কতবার, কোনোবারই হয়নি। ঠিকঠাক ফর্ম জমা করেছো? এইবার যখন দুয়ারে সরকার হবে তখন আমাকে একটা ফোন করবে যে আমি ক্যাম্পে যাব, আমি ক্যাম্পে থাকবো উপপ্রধানকে নিয়ে, তোমারটা আমি নিজে দেখবো। অন্যদিকে জনসংযোগ করার পর বিধায়ক কি জানাচ্ছেন শুনবো। নিশ্চয়ই হয়নি, 100% করা সম্ভব হয় না। 13 বছর আছি, 34 বছর বামফ্রন্ট ছিল, বাকিটা কংগ্রেস ছিল, দায় দায়িত্ব তাদেরও ছিল, তারা কিছুই করেনি। এই যে রাস্তায় হাঁটছেন এ সব আমার করা। 13 বছরে যা করেছি, আমার বিধানসভায় বড় রাস্তায় একটাও কাঁচা নেই, পঞ্চায়েতের মানুষ জল পাচ্ছে, বিভিন্ন জায়গায় আমি হাইমার্ক লাইট করেছি, রাস্তায় লাইটের সমস্যা আছে, এগুলো দেখব, যতটা করা সম্ভব নিশ্চয়ই করব। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। জনসংযোগ কর্মসূচি সারছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেই কর্মসূচি চলাকালীন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের দয়াময়ী কলোনি এলাকা থেকে কিছুটা এগোতেই শুরু হয় পানীয় জল নিয়ে ক্ষোভ। অভিযোগ, বিধায়ক তাদের সমস্যার কথা শোনেননি। চুঁচুড়া বিধানসভা এলাকার বিধায়ক অসিত মজুমদার দলীয় কর্মী নেতাদের নিয়ে এলাকায় এলাকায় জনসংযোগ করছেন। মূলত যে সমস্ত এলাকায় গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে, ভোট কম পেয়েছে, সেই সমস্ত এলাকাতেই তিনি কি কারণে ভোট কম হলো তা জানতে জনসংযোগ করছেন। এদিন তিনি কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগর কালীতলা এলাকার 160 নম্বর বুথের দয়াময়ী কলোনিতে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। বিধায়ক যখন জনসংযোগ করছেন ওই এলাকা থেকে বেরিয়ে যেতেই স্থানীয় মানুষদের পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ দেখা গেল, আর তাতে দলীয় নেতাকে সেই ক্ষোভ জানাতেই তর্ক বিতর্ক শুরু হয়ে যায়।
এই 2 বছর উপরে কলটা ছিল না, 2 বছর উপরে তো কলটা হইছে। আপনি এইটা বলুন না, 2 বছর উপরে কলটা ছিল কি আগে বলুন। এই যে কথা বলছি আমি বলছি 2 বছরের মধ্যে হয়েছে তো বাবা। এবার পাম্পের যে সমস্যাটা রয়েছে সেই প্রেসারটা বলছে আমাদের 2 বছর ধরে একই অজুহাত। এইখানে আমাদের পাম্প বসাতে দিতেছে না, এই মাঠে তো কোনো লাইনই ছিল না, জলে ছিল কিনা বলুন আগে। আরে বাবা দেখুন এই রাস্তাটাও ছিল না, দেখুন ছিল না, এই রাস্তার মধ্যে কাদাই হেঁটেছে। এটা হয়েছে তো সময় দিয়ে এটাও হবে। এই রাস্তাটা তো কাদা ছিল, পাড়ার লোকে আগে বাইরে জায়গা পাইনি, এরা আবাসনে পাইনি আগে জায়গা না। এই ঘরটা কত বছর আগে বলুন তো? 30 বছর আগে। না এই যে এই আগে পাইনি এই মাসিকে আমরা করে দিয়েছি। আমি এমএলএ দাঁড়িয়ে এই ওষুধ দেখে আমি ডাইরেক্ট ঘরে ওষুধ দেয়। এইবার দরিদ্র এমএলএ করেছে তো, এমএলএ করেছে। কি বলছেন স্থানীয়রা তাদের পানীয় জলের সমস্যা নিয়ে শুনবো। আমাদের মোটামুটি আমাদের এইখানে এই কোদালিয়া হচ্ছে এটা 160 নম্বর ওয়ার্ডে মোটামুটি আমরা এইখানে 200 ফ্যামিলি বসবাস করি। 200 থেকে 300 একদম, দুটো ওয়ার্ড নিয়ে। কত বছর ধরে আছে এখানে? মোটামুটি 40 বছর ধরে আমরা বসবাস করি। কিন্তু আমাদের এর আগে তো রাস্তা ছিল না, রাস্তাটা হয়েছে ঠিক আছে। পোস্ট ছিল না, পোস্টটা আমরা টাকা দিয়ে নিয়েছি, সেটাও হয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন, জলটা এসছে 2 বছর ধরে পাইপলাইন করেছে ঠিক আছে, সরু পাইপের লাইন, জল প্রেশার পাবে কোথা থেকে? লাইনটাই সরু একদম পাইপটা, এতে জলের প্রেশার হচ্ছে না। প্রতিটা মানুষের যেটুখানি জল পাচ্ছে মোটামুটি 1 ঘন্টাও থাকে না জলটা। আবার গর্ত খুঁড়ে, পাইপ তো নিচ দিয়ে এসছে, ওই গর্ত খুঁড়ে অনেক গর্ত করে তারপর নিচে বালতি বসিয়ে সেই পাইপের মাথায় কোনো কল লাগানো নেই, ওই ডাইরেক্ট নল থেকে টিপ টিপ করে একটু জল পড়ে। এইভাবেই আমাদের জল সংগ্রহ করে আমাদের জীবিকা অর্জন করতে হচ্ছে, জীবন ধারণ করতে হচ্ছে। এই উপায় আমরা কতদিন এরকম দুঃখ কষ্ট ভোগ করবো? আমাদের জল নেই, জলের বেশি সমস্যা, অনেকের বাড়ি ঘরই নেই, তাদের খুবই দরকার। আমাদের ঘর বাড়ি খুবই খারাপ ছিল, আমাদের দেয় না, তারপর লাস্টে আমরা খুব এমনি যে তৃণমূল সরকার 13 বছর আছে, কোনো সুবিধা সরকার পেয়েছেন আপনারা? এই আমরা কারেন্টটাই পেয়েছি, রাস্তা পেয়েছি, রাস্তাটা এখন সমস্যাটা কি আছে? এখন মেন সমস্যা জলেরই বেশি সমস্যা। জলের লাইন কি আসেনি নাকি না জল আসে মানে গর্ত করে জল নিতে হয়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।